সপ্তাহখানেক ধরে আজব ঘটনা ঘটে চলেছে আমার সাথে। এই তো একটু আগে ডাটা অন করার সাথে সাথে যে গল্পটা দেখলাম ওটাও আজকে সকালে চিন্তা করেছি, লিখতে বসেছি এখন। আর ডাটা অন করার সাথে সাথে চোখের সামনে ভেসে উঠল গল্পটা। ঘটনাটা একদিনের না, আজকে 4 দিন এরকমই ঘটনা ঘটে চলেছে আমার সাথে। ঠান্ডা মাথায় চিন্তা করি কেমনে কি সাজাবো, আর বিকেলবেলা লিখতে বসেই সঙ্গে ডাটা অন করার সাথে সাথে সেই গল্প দেখতে পাই। অবাক করার বিষয়ও বটে। না, আজকে আর ডাটা অন করব না। মনে মনে শপথ নিলাম প্রচুর, দেখি কিছু লিখে ফেলা যায় কিনা চিন্তা চেতনার বিষয়ের ওপর। ঠিক যখনই লিখব অমনি ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার, কে হতে পারে? নিজেকে নিজে প্রশ্ন করেই কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে আওয়াজ ভেসে আসছে। ভাইয়া, ভাইয়া। এত ঢং করে ডাকার কি আছে? কে আপনি? আমি নীলা। কোন নীলা? একটু ফেসবুকে আসেন না ভাইয়া, জরুরি কথা আছে। ফেসবুকে তো কথা বলা যায় না, গিয়ে কী লাভ হবে? এত পেঁচাচ্ছেন কেন ভাইয়া? মেসেঞ্জারে আসেন না একটু, দরকারি কথা আছে। কি এমন দরকারি কথা যেটা ফোনে বলতে পারছেন না? বলতে পারলে তো বলেই ফেলতাম, প্লিজ একটু আসেন না। এত মায়াবী কণ্ঠে ডাকলে কে শুনবে না বলুন? আমিও বা কেমনে না শুনি। বিড়বিড় করে বললাম, হয়তো শুনেনি। আচ্ছা আসতেছি। ভাড়াটা কে দিবে? বলার আগেই কলটা কেটে যাওয়ার শব্দ পেলাম। শপথের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ডাটা অন করলাম। সে কি, আবার সেই একই কাণ্ড। যা লিখেছিলাম তাও চোখে ভাসছে অন্য আইডি থেকে। মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। আমি যা চিন্তা করি তা কি করে অন্যজনে লিখবে? যাক, আর লিখব না। মেসেঞ্জারে ঢোকার সাথে সাথেই মেয়েটির মেসেজ পেলাম। আমার বাবা মা বিয়ে ঠিক করেছে, আমি আপনাকে ভালোবাসি। বলা হয়নি কোনো দিনই, অনেকবার মেসেঞ্জারে বলার জন্য নক দিয়েছিলাম, কিন্তু আপনি রিপ্লাই তো দূরে থাক, সিন অবধি করলেন না। এখন আপনার হাতেই আমার জীবন মরণ, আপনি যেটা চান সেটাই হবে। একটা কথা মনে রাখবেন, আপনাকে না পেলে আমি কিন্তু সত্যি সত্যি বিষকে মরে যাব, আর তার জন্য দায়ী থাকবেন কিন্তু আপনি। এই বলে দিলাম, মনে রাখবেন কিন্তু। মেসেজটা দেখেই আমার কাঁপুনি চলে আসছে। এই কেমন ঘটনা ঘটে চলেছে আমার সাথে। বাবা মা তো অনেক পাত্রী দেখেও একটা মেয়ে জোগাড় করতে পারলো না আমার জন্য। আমি কি স্বপ্ন দেখছি নাকি? নীলার সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো মেসেঞ্জারে। সে একটা ঠিকানা দিল দেখা করার জন্য। এখনই বেরিয়ে পড়তে হবে সেখানে যাওয়ার জন্য। বাসায় কাউকে না জানিয়েই বেরিয়ে পড়লাম। ঠিকানা বরাবর আসা মাত্রই দেখলাম পেছন থেকে কেউ যেন ডাক দিয়েছে। ঘুরে দাঁড়িয়ে তার দিকে যখনই দৃষ্টি ফেললাম ঠিক তখনই অবাক হয়ে গেলাম। এ তো সাক্ষাৎ পড়ি। তার একটা হাসি বিক্রি করলে আমি অনায়াসে 1 বছর কিছু আয় না করেই চলে যেতে পারবো। কথা শেষ হওয়ার পরে নীলা বলল, চলুন আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো, বেশি সময় নেই। আমি বেশ অবাক হয়ে বললাম, এত তাড়া কিসের আপনার? আগে আমরা একে অপরকে চিনি জানি, তারপর না হয় বিয়ের ব্যাপারটা ভেবে দেখব। কথাটা বলার সাথে সাথেই নীলা রেগে বলল, এক্ষুনি বিয়ে করব, চেনা জানা লাগবে না। আমি আপনাকে বেশ ভালোভাবে চিনি, আর বিয়ের পরে আমাকেও আপনি চিনে ফেলবেন। আর কোনো সমস্যা? অবশ্য আমি সাক্ষী জোগাড় করে নিয়ে আসছি, দুজন আমার পক্ষে দিবে আর দুজন আপনার পক্ষে দিবে। ঠিক আছে তো এখন? কি বলবো কিছুই বুঝতে পারছি না। মেয়েটা এত তাড়াতাড়ি কেন কথা বলে তাও বুঝলাম না। তার কথা শুনে মনে হচ্ছে যা বলবে তা একেবারে করে ফেলতে হবে, তাও আবার এক নিঃশ্বাসেই। শেষমেশ তাদের সাথে হাঁটা দিলাম কাজী অফিসের দিকে। তারপর কাজী অফিসে গিয়ে নীলাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে গেলাম। নীলাকে আমার সাথে দেখে আম্মু বেশ খুশি হলেন। আম্মু বলল, আল্লাহ
আমাকে বাঁচিয়েছে। আজকে 5 বছর ধরে হতভাগার জন্য পাত্তি খুঁজতে খুঁজতে আমি হয়রান। আম্মুর কথা শোনা মাত্র আব্বু ভেতরের রুম থেকে বের হতে হতে বললেন, আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি আজকে। মনে করেছিলাম যে হতভাগা জন্ম দিলাম, তাতেই আমার নাতি নাতনি তো দূরে থাক, ছেলের বউটাকেও দেখা হবে না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আব্বুর কথা শুনে নীলা একটা মুচকি হাসি দিল। বিড়বিড় করে বললাম, হাসির একটা মূল্য আছে, যেখানে সেখানেই এটার অপব্যবহার করো না। মুখের কথা মুখেই রেখে দিলাম। আমাদের পরিবারটা একটু বেশি শান্তশিষ্ট পরিবার, সব কিছুই সবাই নর্মালি দেখে। ঠিক বিয়ের ব্যাপারটাও যে এত নর্মালভাবে নেবে তা আমার কল্পনার বাইরে ছিল। যাক, আব্বু ফোন করে নীলার বাবার সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে নিয়েছেন। নীলার বাবা মা আমাকে জামাই হিসেবে মেনে নিয়েছেন। অবশ্য তারা বুঝতে পেরেছেন যে এতে আমার চুল পরিমাণও দোষ ছিল না, সব দোষ তাদের মেয়ের, মানে নীলার। তার এই কর্মকাণ্ডের জন্যই তো বিয়েটা করতে হলো। এখন আমাদের বেবির বয়স 1.5 বছর। কথা বলতে কিন্তু অনেক পাকাপোক্ত। রোজ আমাকে ঘুম থেকে তুলে দেয় ভোর 4টা হওয়ার আগেই। তারপরে আর কি ঘুম, তাকে নিয়ে বসে থাকতে হয় যতক্ষণ না অফিসে যাচ্ছে। আজকেও ঠিক একইভাবে ডাকছে, পাপ্পা পাপ্পা, ও তো তকাল ওয়েতে। আমি না ওঠাতে সে আবার বলল, পাপ্পা পাপ্পা, ও তো ও তো, পাপ্পা পাপ্পা, ও তো ও তো। উঠতে উঠতে আর চোখে তাকিয়ে দেখি ছেলে নেই। এ কী কাণ্ড, আমার ছেলে গেল কই? নীলা, কই তুমি? আমার ছেলে কই? বাবু, কই তুমি? আমার চিৎকার শুনে আম্মু দৌড়ে আসলো। কাকে ডাকিস রে হতভাগা? কোন নীলা? আমি আরও চেঁচিয়ে বললাম, আম্মু, নীলা কই? আমার ছেলে কই? এইরকম বলার সাথে সাথেই বাজ পড়ার মতো একটা শব্দ পেলাম কানের মধ্যে। বাজ যে এত জোরে পড়ে তা আমার জানা ছিল না। গালে বোধহয় 5 আঙ্গুলের জায়গায় 6 আঙ্গুলের ছাপ পড়ে আছে। এরপর আম্মু রুম থেকে চিল্লাতে চিল্লাতে বের হয়ে যাচ্ছেন। আজকে 5টা বছর ধরে মেয়ে দেখে যাচ্ছি, হয় হতভাগার পছন্দ হয় না, না হলে হতভাগাকে পছন্দ করে না। বুঝতে পারলাম এতক্ষণ সব কিছু ঘুমের মধ্যেই হচ্ছে। গল্প লেখা, বিয়ে করা, ভাবতে ভাবতে চোখে জল চলে এলো। এ কেমন স্বপ্ন? আমার নীলা কই গেল? আমাকে পাপ্পা পাপ্পা বলে ডাকা ছেলেটা কই? আবার রুমে এসে আম্মু বলল, টেবিলের উপর একটা মেয়ের ছবি রেখেছি, দেখে নিস। মেয়েটির নাম হচ্ছে নীলা। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।